এর পরে ফর্ম হয়ে আর দেখবেন যে ডিফেম করা এবং যে কোনো একটা ছোট্ট ঘটনা ঘটলেও তারেক রহমান জবাব দেয়, তারপর অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করে, সাধারণ ছাত্রদের নামে গুপ্তদের দিয়ে মিছিল বের করার থেকে শুরু করে যে কোনো ঘটনা ঘটলে সেটাকে বিএনপিকে ডিফেম করা, বিএনপিকে আপনার ভিলেন হিসেবে হাজির করার যে একটা সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে মাঠের রাজনীতির যে একটা সংঘবদ্ধ প্রচেষ্টা, সেটার আলোকেই, সেই অভিজ্ঞতার আলোকেই প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। তবে প্রধানমন্ত্রী যেটা বলেছেন এটা রাজনৈতিক বক্তব্য হিসেবে এটা উনি বলতেই পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটার মানে কাউন্টার বক্তব্য দিয়ে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু আমাদের এটার মূল রুট কজটা খোঁজা আমাদের উচিত। কেন এই অবস্থা, এই অস্থিতিশীলতা তারা তৈরি করতে চায়, বা এটা কেন এই অবস্থার দিকে যেতে হবে। জামাত ইসলাম অ্যাকর্ডিং টু প্রধানমন্ত্রী যে বলছেন যে জামাত ইসলামী আসলে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তাহলে কেন চায়, কি কারণে চাচ্ছে, কি প্রক্রিয়ায় আসলে চাচ্ছে? জামাত তো বলছে না তারা আসলে জনগণের অধিকার নিয়ে সোচ্চার, তাই না? তাহলে এটা কেন আমরা বুঝবো, কোনটা সত্য আমরা বুঝবো, তাই না? সাধারণ জনগণ হিসেবে আমি কোনটা সত্য বুঝবো? সাধারণ জনগণ হিসেবে আমাদের বুঝতে হইলে এখানে পলিটিক্সটা তাহলে কে কি পলিটিক্স করছে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বক্তব্য বুঝতে পারবো। কারণ ও বলতেছে না আমার কথা সত্য, সে বলছে না আমার কথা সত্য না, আমরা কারো কথাই সত্য এভাবে ধরে না নিয়ে আমরা কার রাজনীতিটা কি এটা যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে ভায়োলেন্সের সম্ভাবনা আছে কি না আছে। যেমন ধরেন এখানে জামাত ইসলাম সহ তাদের জোট, এরা যে পলিটিক্সটা করে, পলিটিক্সটা কি? পলিটিক্সটা হলো এখানে তারা পলিটিক্স অফ হিউমিলিয়েশন যেটা বলে, অপমানের রাজনীতি। ধরেন আপনি যদি জামাতের সমালোচনা করেন, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। এই যে টকশোতে কথা বলতেছি, এখান থেকে কি যাবে? ফটো কাট যাবে, এখান থেকে কি যাবে? কাটপিস বক্তব্য প্রচার হবে, তারপরে এগুলোকে সয়লাভ করে প্রচার করা হবে, তাই না? এবং মিস ইনফরমেশন শুধু না, আপনার একদম ভুয়া ইনফরমেশনকে সত্য প্রমাণ করার জন্য ফ্যাক্ট চেক ইন্ডাস্ট্রিও তারা খুলে নিয়ে বসে রয়েছে, কোনো সমস্যা নেই। ফলে এই যে ডিফেমের পলিটিক্সটা, এই যে অপমানের রাজনীতিটা, এই অপমানের রাজনীতিটা করে কি একটা পর্যায়ে আপনার এই অপমান রাজনীতি তারা কেন করে? কারণ হলো তারা সোসাইটিতে একটা আনকমফোর্টেবল ফোর্স, ডিসকমফোর্টেবল ফোর্স ফ্রম ভেরি বিগিনিং, 71-এর ওই কারণে। ফলে একটা ডিসকমফোর্টেবল ফোর্স যখন সোসাইটিতে রাজনীতিতে পেনিট্রেট করতে চায় তখন তাকে বেস করতে হয় ন্যারেটিভসের উপর, কারণ ফ্যাক্টস তো বলে তারা বিশ্বাস করা যাবে না। 71-এর স্মৃতি, এখন যারা রাজনীতি করে তারা কি 71-এর করছে? নো, না, সেটা না। কথা হলো যে ন্যাশনাল মেমোরিতে এগুলো আজীবন থেকে যাবে, 1000 বছর পরও থেকে যাবে, কোনো সমস্যা নেই। তো ফলে এই যে তখন এটাকে তারা কি সেটা বিলং করে? এখন যারা রাজনীতি অবশ্যই বিলং করে না, কেন বিলং করবে? তাহলে আমরা সেই ফ্রেমিং এ তাদেরকে কেন আটকাবো? ফ্রেমিং তো না, আপনি ন্যাশন তো আপনি চেঞ্জ করে ফেলতে পারছেন, আপনি ইতিহাসকে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। 71-এর যুদ্ধের মধ্যে দেশ স্বাধীন হয়েছে, মানুষের জীবন দিতে হয়েছে, এখানে অবর্ণনীয় দুঃখ দুর্দশা মানুষ নেমে আসে সেখানে আপনি, এবং শুধু তাই না, সেখানে আপনি একদম ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি আমরা বলি, আপনার পজিশনের কোনো সমস্যা নাই, আপনি গণহত্যার সহযোগিত, আপনি ঐতিহাসিকভাবে আপনি একটা জিনিস বুঝতে পারলেন না, ধরেন সেটা এক জিনিস নাই বুঝতে পারেন আপনি, তাই বলে আপনি সহযোগিতা করবেন? সে তো আপনি করতে পারেন না। তারপরে সেইটার যেই মাত্রায় জনগণের কাছে ক্ষমা চাওয়া, যেইভাবে মিনিংফুলি সেটা করা হয়েছে আজ পর্যন্ত করা হয়নি, বরং এইটার সুযোগ নিয়ে হাসিনা এই পলিটিক্সটা করছে, তাদেরকে আপনার ডিফেম করা, তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করা, তাদেরকে সবসময় হেয় প্রতিপন্ন করা এবং তাদেরকে ইনহিউম্যান ডিহিউম্যানাইজেশনের দিকে নিয়ে যায়। এবং তারা এই জিনিসটাই তাদের প্রতিপক্ষের উপর করে। তারা কিন্তু ক্রিয়েটিভ এবং একটা সম্মানজনক আচরণে বা আলোচনায় বা যেটাকে বলি আমরা আর্ট অফ আর্গুমেন্ট, সেখানে এঙ্গেজ হয় না। তারা যেটা করে আগেই ব্যক্তিগত আক্রমণ করে, আগেই বেয়াদবি করে। তো এইটার কারণটা কি? যে পলিটিক্স অফ হিউমিলিয়েশন, যেটা মানে অপমানের রাজনীতি যেটা আমরা বলতেছি, এটার মধ্য দিয়ে কি হয়? আপনি ধরেন আমাকে প্রশ্ন করার নামে যদি অপমান করেন, আমি সহ্য করব। কতক্ষণ সহ্য করব? 1 বার, 2 বার, 3 বার, 10 বার, তারপরে আমি ওটা জবাব দেওয়ার চেষ্টা করব। জবাব দেওয়ার ক্ষেত্রে যখন আপনি সংঘবদ্ধভাবে জিনিস করবেন যে এটাই আপনার রাজনীতি, এবং আমার জবাবটা যখন আপনার প্রতিরোধের মানে আপনার আক্রমণের তুলনায় একদম কি বলবো, যেটা একজন ঠুনকো হবে, তখন আমি করব কি, যে এটা তো আসলে আমার যে হিউম্যান সেন্সিটিভিটি, এটাকে যখন ওভারকাম করে যাবে আমি রিঅ্যাক্ট করবো, সেই রিঅ্যাকশনটা ভায়োলেন্সের দিকে নিয়ে যায়। ফলে ফ্রম ভেরি বিগিনিং আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, ডেফিনেটলি জামাত এনসিপি বিএনপির বিরোধিতা করবে, ডেফিনেটলি জামাত এনসিপি বিএনপির সমালোচনা করবে, এটাই তাদের কাজ। কিন্তু তারা যে ডিফেম করা, পলিটিক্স অফ হিউমিলিয়েশন যেটা আমরা বলছি, অপমানের রাজনীতি করা, আজকে জাইমা রহমানকে নিয়ে যেইভাবে তারা লিখতেছে, এগুলো মুখে এখানে আলাপ করা যাবে না, তো আলাপ করা সম্ভব না, কিন্তু সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আছে? ব্যবস্থা আবার তারাই নিজেরা নতুন বন্দোবস্ত, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এগুলো সব বলবে। তো ফলে এই যে একটা কাঠামোগত সমস্যা, এটা হলো ইডিওসেন্ট্রিক পলিটিক্স যারা করে, মানে এটাকে বলা যায় যে আপনার মোরালিটি উইদাউট প্রিন্সিপাল,
তারা কিন্তু সবাই অসৎ ব্যক্তি হিসাবে অসৎ, জামাতের লোক সবাই মিথ্যাবাদী, এটা কিন্তু আমি বলছি না। আমি বলছি তার যে এই যে এক ধরনের সিউডো মোরালিটি বা এটাকে বলে দাস্য নৈতিকতা, যেটা স্লেভ মোরালিটি ইন নিচ্ছিয়ান হয়ে, এইটা পালন করতে গিয়ে তাকে এই জিনিসটা করতে হয়। এখন এই পলিটিক্সটা এন্টার ডেমোক্রেটিক কালচার ডেভেলপমেন্টের জন্য অসুবিধা। এটা আওয়ামী লীগও করতো। আওয়ামী লীগ আপনি ধরেন যদি আওয়ামী লীগের সমালোচনা করেন, আপনি রাজাকার, মুক্তিযুদ্ধ চেতনার বিরুদ্ধে, আপনি প্রগতিশীল না, আপনি সাম্প্রদায়িক, আপনি জঙ্গি, এই একটা না একটা ফ্রেমের মধ্যে আপনাকে ফেলতে। একইভাবে তারা এই জিনিসগুলো করে। তো এইটা যখন আপনি যখন আপনার প্রতিপক্ষকে কাউন্টার আপনার লজিক, যুক্তি, তর্কের মধ্য দিয়ে না করে আপনি ফ্রেমিং করবেন, ট্যাগিং করবেন, ডিফেম করবেন, সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়াবেন, এইটার মধ্য দিয়ে পুরো সামাজিক রাজনৈতিক এনভায়রনমেন্টটা কলাপস করার মধ্যে দিয়ে পরিস্থিতি দ্রুত ভায়োলেন্সের রূপ নেয়। এটা আরেকটা দিক হলো, ধরেন আপনি তো বিএনপির মতো সাংগঠনিকভাবে এত বিস্তৃত না, কিন্তু আপনি যখন সোশ্যাল মিডিয়াতে একটা কৃত্রিম হাইপের মধ্যে দিয়ে এটা প্রমাণ করেন যে আপনি বিশাল, আপনার সমর্থক বিশাল, কারণ আপনার প্রচুর লাখ লাখ, আপনি আপনার প্রতিপক্ষ একটা কিছু বললে লাখ লাখ হাহা দিতে পারেন আপনি বট আইডি দিয়ে, ফলে আপনার যে রিয়েল কর্মীটা ও যখন মাঠে যাচ্ছে এটা দেখে ও প্রতিপক্ষকে আন্ডারমাইন করছে, ও আক্রমণ করতে যাচ্ছে, মায়ের দিতে যাইয়া মায়ের খেয়ে আসতেছে। ফলে এটা দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত। আরেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি যে ভুল ত্রুটি করে না তা না, করে তো, কিন্তু ভুল ত্রুটি করলে এখন আমরা বলি আচ্ছা এটা তো প্রোপাগান্ডা, কারণ প্রোপাগান্ডাই হয় তার বিরুদ্ধে। সমালোচনার জন্য এই জন্য আর্ট অফ এঙ্গেজমেন্ট, যেটা আর্ট অফ আর্গুমেন্ট, যেটা সমালোচনার জন্য ধরেন একটা কনস্ট্রাকটিভ জায়গায় জামাতের লোকজনকে এখনো ওইভাবে আসতে দেখা যাচ্ছে না। সবাই না, কেউ কেউ আবার এঙ্গেজ হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত মোটা দাগে যেটা আমাদের মনে হচ্ছে যে এই যে পলিটিক্যাল কালচার, যেটা আওয়ামী কাঠামো, এটা কিন্তু আওয়ামী কাঠামো, আওয়ামী লীগ কিন্তু এই প্র্যাকটিস করছে জামাতের উপরে। তো ফলে বিএনপি কি এখন তাহলে জামাতের উপরে এই প্র্যাকটিস করবে? নো, এটা করবে না। বিএনপি ডিফেম সহ্য করবে এবং জনগণ এটা বুঝতে থাকবে, এবং বুঝতে বুঝতে জনগণ নিজেরা যেহেতু এখন অনেক সচেতন, ফলে তাদের যদি জনগণের না বুঝতে পারতো ইলেকশনের আগে কি অবস্থা ছিল, তারাই তো ক্ষমতায় চলে আসছিল, তাই না? সকাল বিকাল সরকার গঠন হয়েছে ফেসবুকে, কিন্তু রিয়েল ভোট তো অন্য জিনিস, জনগণ তো সঠিক সিদ্ধান্ত নিছে। ফলে এখন তারা কি অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তারা কি রাজনীতি করতে, এটা তাদের ব্যাপার। কিন্তু বিএনপির টাস্ক হলো এখানে রিয়েলি একটা গণতান্ত্রিক একটা প্রাতিষ্ঠানিক জায়গায় নেওয়া, জনগণকে সার্ভ করা, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করা, এবং আপনার জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ, যেটা পুনর্গঠন, সংস্কার না, সংস্কার এটা এনজিও এজেন্ডা 111 থেকে শুনতেছি আমরা, পুনর্গঠন করার যে প্রকল্প, সেটাকে জনগণকে সাথে নিয়ে সামনে আগায় নাও। একবার সেটা হচ্ছে যে সরকার মাত্র 4 মাস হলো, এর মাঝখানে এর মধ্যেই ব্লেমিং গেম শুরু হয়েছে। সরকার বলছে জামাত এটা করছে, জামাত বলছে সরকার আওয়ামী লীগের দিকে, আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়েছিল এককভাবে ফ্যাসিস্ট রূপে, সেরকম আবার আবির্ভূত হচ্ছে। মানে এই যে পাল্টাপাল্টি দোষারোপ, এটা কি আমাদের রাজনীতি, মানে 5 আগস্টের এই যে আমরা যে পরিবর্তনটা চাইলাম, তার সাথে কতখানি সংগতিপূর্ণ? না, সংগতিপূর্ণ যদি এটা হ্যাঁ না বলে জবাব দেওয়া যাবে না, বাট যেটা দিয়ে শুরু করতে সেটা হচ্ছে দুই পুরনো বন্ধুর ঝগড়া দেখতে আমার মাঝে মধ্যে মন্দ লাগে না আর কি। তো ওয়েন আই লুক ব্যাক, তখন আসলে আমার পুরনো কথাও মনে হয় আর কি। যাই হোক, এখন যেটা হচ্ছে এটা অনিবার্য ছিল আর কি, কারণ যেহেতু বিএনপি এখন ক্ষমতায় এবং জামায়াত যে কোনো কারণেই হোক বাংলাদেশের রাজনীতির মাঠে এখন তারা সামনের সারিতে চলে এসছে। বিএনপির সামনে এখন তারা হচ্ছে ইমিডিয়েট প্রতিপক্ষ আর কি। বিএনপি যাদেরকে প্রতিপক্ষ হিসেবে দেখতে চায় তারা জামায়াত, আর জামায়াতও মনে করে যে এখন তাদের সামনে তারা কাকে নিয়ে লড়বে। বিএনপি যদি ফল করে বা বিএনপি যদি ক্ষমতা থেকে সরে যায়, ক্ষমতার যে কোনো পালাবদলে হয়তো জামায়াত সামনে আসবে, এটা তাদের ধারণা। আমি বলছি এটা তাদের ধারণা। তো ঠিক আছে, জামায়াতের একটা এজেন্ডা থাকতে পারে, তারা তো নিশ্চয়ই যে কোনো পলিটিক্যাল পার্টি তার মতো করে এজেন্ডা তারা তৈরি করবে। কিন্তু যেটাকে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যাপারটা, যেমন আপনি শুরুটা যেটা করেছেন যে জামায়াতে ইসলামী বলেছে এটা অনিবার্য বিপ্লব, তো আমার কাছে আমি এগুলোকে কথার কথা হিসেবে ধরে নিচ্ছি এখনো অবধি। কেন কথার কথা হিসেবে ধরে নিচ্ছি? যে আমার ধারণা উনি বিপ্লবটাকে যিনি বলেছেন বা যারা বলছেন হয়তো না বুঝেই বলছেন বা কথার কথা হিসেবে বলছেন, আমি ধরে নিচ্ছি ব্যাপারটা এরকম। কারণ 5ই আগস্ট যেটা হয়েছে এটা তো আসলে বিপ্লব ছিল না, এটাকে আমি গণ অভ্যুত্থান হিসেবে বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। কেউ কেউ এটা বিপ্লব বলেন, অনেক ইন্টারন্যাশনাল মিডিয়াও এটাকে রেভলিউশন হিসেবে তারা মানে বর্ণনা করেছে, বাট এটা আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, আমি এটাকে ম্যাস আপরাইজিং হিসেবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। তো ওইটাকে যদি আপনি ম্যাস আপরাইজিং হিসেবে ধরে নেন, আপনি বাংলাদেশের কনটেক্সটে যদি দেখেন, বাংলাদেশে বড় আকারের ক্ষমতার পরিবর্তন কিংবা এই ধরনের একটা ম্যাস আপরাইজিংয়ের একটা টাইম ফ্রেম থাকে। আমি সেটা বলবো যে মোটামুটি 15 থেকে 20 বছরের একটা সময় থাকে, সেটা যে কোনোভাবেই হোক না কেন। দুটো বিষয়, একটা যে ক্ষমতার বড় আকারের পরিবর্তন অথবা গণ অভ্যুত্থান। যেমন আপনি যদি 1975-এর 15ই আগস্টের পট পরিবর্তনের পরে দেখেন, এরপরে আবার হলো কিন্তু 90-তে, ইট টুক অ্যারাউন্ড 15 ইয়ার্স, তাই না? আবার 2090 সালের পরে আবার ঘটলো কবে? 2007-এ। সেটা
আমি বলছি যে ঘটনা সেটা ভালো ছিল কি খারাপ ছিল সেটা ব্যাপার না, বাট একটা পরিবর্তন হস্তক্ষেপ, বড় আকারের একটা পরিবর্তন সেটা তৈরি হয়েছিল, একটা অংশকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, ভিকটিম করা হয়েছিল। এরপর আবার আসলো এই 17 বছর 18 বছরের মাথায় আবার। তো এই আপনি অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন, এগুলো তো রোজ হবে না, প্রতি সপ্তাহে হবে না, প্রতি মাসেও হবে না, প্রতি বছরেও হবে না। সো আমার মনে হয় জামায়াত ওই যেগুলোকে বলছে এটাকে কথার কথা হিসাবে আমি ধরে নিচ্ছি। আর আমরা কেন এক্সপেক্ট করছি যে বিএনপি এবং জামায়াত দুজন একই সুরে কথা বলবে? একই সুরে বলবে না, দুই রকমের পলিটিক্যাল পার্টি। বিএনপির এক ধরনের পলিটিক্যাল পার্টি, জামায়াত আরেক ধরনের পলিটিক্যাল পার্টি, একটা সরকারে একটা বিরোধী দলে আছে। তবে এখানে দুটো স্পেসকে আমি আলাদা করে দেখতে চাই, একটা হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ড আর একটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড। মূলত এই বাদানুবাদটা শুরু হয়েছিল কিন্তু কিছুটা ভার্চুয়াল কিছুটা রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে। রেজাউল করিম রনি যেটা বলেছেন এটার সঙ্গে আমি একেবারে দ্বিমত পোষণ করব না, কারণ আমরা দেখেছি যে তারেক রহমানের এগেইনস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব নোংরাভাবে স্লোগান দেওয়া হয়েছিল, সেটা তো বাস্তবে মাঠেই হয়েছিল, আবার ইয়েতে হচ্ছে। তবে পাল্টাপাল্টি আবার অনেক সময় এটা আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং করে যেটা দেখি যে ইদানিংকালে বিএনপির লোকও যে কম যায় ব্যাপারটা তাও না, মানে ইকুয়ালি যাচ্ছে আর কি। কারণ আমরা অতীতে যেটা দেখলাম যে ইভেন আওয়ামী লীগের সময় আমরা যেটা দেখতাম যে বাংলাদেশের কিন্তু এই যে ভার্চুয়াল ওয়ার্ল্ডটা এটা কিন্তু মূলত ডমিনেট করতো জামায়াতে ইসলামীর লোকজন, জামায়াতে ইসলামী বা তারাই। এটা শুরু হলো কখন? যখন ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল শুরু হলো। আপনার খেয়াল থাকবে যে ওটাকে কাউন্টার করার জন্য সেই 2012 সাল থেকে এই প্রবণতাটা, একটা সাইবার ওয়ার শুরু হলো। এখন একটা সময় এসে বিএনপি সেটা আর হয়তো তারাও ছিল, তারা করেছে, কিন্তু আফটার 5th of August বিএনপির লোকজন যেটা করেছে তারা ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে কিছুটা সরে গেছে, সরে গিয়ে বিভিন্ন জায়গায় তারা নিজেদের পকেট ভারী করা, হ্যাঁ কোথাও নানা কিছু তারা করেছে। সেটা অন্যরা যে করে নাই তাও না, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগটা বেশি, আমি অভিযোগ হিসাবে বলছি। কিন্তু পরবর্তীতে 2-4 মাস যাওয়ার পরে বিএনপি দেখলো যে আরে আমরা তো আর কুলিয়ে উঠতে পারছি না, তখন তো তাদের অনেকটা বোধোদয় হওয়ার মতো অবস্থা। দেন দে স্টার্টেড কামিং ব্যাক এগেইন। তো ততদিনে তো জামায়াতে ইসলামী যতটুকু ড্যামেজ করার দরকার বিএনপিকে সেটা তারা করেছে এবং এটা তারা করবে। যেমন আমি যেটা বলতে চাই, একটা বিষয় নিয়ে আমি একেবারেই স্ট্রিক্ট থাকতে চাই যে আমি আপনার সমালোচনা করব, আনলিমিটেড সমালোচনা করব, যেটা আমি আপনাদের এখানেও বলেছি যে হ্যাঁ, কিন্তু ওই সমালোচনার একটা রেড লাইন হবে আছে। আমি আপনাকে কখনোই কিন্তু স্ল্যাং ইউজ করতে পারবো না, আমি কখনোই আপনাকে গালি দিব না, বা আপনি আমাকে কখনো গালি দিবেন না। আপনি যদি আমাকে গালি দেন, আই হ্যাভ এভরি রাইট টু চেজ ইউ, রাইট। এটা হচ্ছে আমার কথা। কিন্তু আমি সমালোচনা বলতে আমার কোনো অসুবিধা নেই। বিএনপির কে কে দুর্নীতিবাজ, কোথায় কে কি দুর্নীতি করেছে, জামায়াতের কে কে দুর্নীতি করছে, কেন একজন সংসদ সদস্য বলল ভুল কথা বলে তার বাবা মুক্তিযোদ্ধা, এখন আবার বেরিয়েছে যে না তার বাবা মুক্তিযোদ্ধা, সে জীবিত আছে, উনি আবার বলছেন যে না এটা আমার ভুল হয়ে গেছে। সো সমালোচনা করব, কিন্তু ওই লোক একটা মিথ্যা কথা বললেও আমরা কিন্তু তাকে গালি দিতে পারবো না, স্ল্যাং ইউজ করতে পারবো না। সো যদি রাজনীতিতে এই স্ল্যাংয়ের ইউজটাকে আমরা মানে ব্যাপকভাবে এটাকে কমনলি এটাকে আমরা ব্যবহার করা শুরু করি, তাহলে যেটা হবে কি এটার কনোটেশনটা ডিফারেন্ট অর্থে দাঁড়াবে। তখন ওই সংঘাতটা ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে এসে রিয়েল ওয়ার্ল্ডে এটাকে আমরা দেখতে পাবো। আমার আশঙ্কাটা ওই জায়গাতেই। শিব্বির আহমেদ, আপনি দুজনের বক্তব্য শুনলেন। আমার প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী অভিযোগ করেছে যে জামাতের লক্ষ্য মানুষের কল্যাণ নয়, জামাতের লক্ষ্য হচ্ছে দেশটাকে করা, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। তো প্রধানমন্ত্রীর এই বক্তব্য আপনি কতখানি সমর্থন করেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচকদেরকেও ধন্যবাদ। প্রধানমন্ত্রীর বক্তব্য কতটুকু সমর্থন করি বা করি না, এর আগে হচ্ছে যে এই যে পাল্টাপাল্টি বক্তব্য, এটাকে আমি গণতান্ত্রিক রাজনীতিতে ইতিবাচক হিসেবে দেখি। যদি সরকার দল বিরোধী দল আওয়ামী লীগের জাতীয় পার্টির মতোই হয় তাহলে তো আর গণতান্ত্রিক প্রক্রিয়া আগাবে না। সো সরকার কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে বিপ্লব আসছে এই ধরনের বক্তব্য, এইটা মানে তো এখানে ধরেন প্রধানমন্ত্রী বললেন যে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আবার জামাতের পক্ষ থেকে বলা হলো তারা একটা অনিবার্য বিপ্লবের ডাক দিচ্ছে, সেই বিপ্লব করতে হবে। সেই বিপ্লব বলতে আমি যতটুকু পড়ে বুঝলাম যে তারা শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত বা দুঃশাসনের বিরুদ্ধে এক ধরনের রাজনৈতিক সামাজিক রূপান্তরের আহ্বান করছেন। সরকারের মাত্র 4 মাস হলো, সেই সরকারের দুঃশাসন, এই অনিবার্য বিপ্লব বলতে সশস্ত্র বিপ্লব বা সরকার পতনের বিপ্লব বা আরেকটা গণ অভ্যুত্থান এটা বোঝাচ্ছে আমার মনে হয়নি। আমি যেটা বুঝেছি যে এই অপশাসন বা দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে সচেতন
পরিবর্তন করা এবং একটা নতুন বাংলাদেশ বা নতুন রাজনৈতিক সামাজিক রূপান্তরের যে আদর্শিক যাত্রা তাদের, সেটা তারা বুঝিয়েছেন বলে আমার মনে হচ্ছে আর কি। এটা দিয়ে, এই বক্তব্য দিয়ে আমার মনে হয় না শ্রোতারা বা যিনি বক্তব্য দিয়েছেন এটা আরেকটা গণঅভ্যুত্থান করা বা সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, সরকারকে পতন করা, এটা বুঝিয়েছেন বলে আমার মনে হয়নি। আকবর ভাইও অনেকটা সিমিলার টোনে কথা বলেছেন। আর প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে অস্থিতিশীল করার চেষ্টা করছে জামাত, এইটা আসলে স্পষ্ট না যে স্থিতিশীলতা বলতে উনি আসলে ঠিক কি মিন করছেন। যেটা রেজাউল করিম রনি এটাকে এক্সপ্লেন করেছেন যে ভায়োলেন্সের কথা, যে অস্থিতিশীলতা বলতে ভায়োলেন্সের এখানে উনি একটা চমৎকার কথা বলেছেন যে জামাতের লোকেরা হচ্ছে হিউমিলিয়েট করছে বা অনলাইনে গালাগালি করছে, এ ধরনের কথা বলছেন। যদিও বাস্তব কথা হচ্ছে যে অনলাইনে দুই পক্ষই গালাগালি করে এবং ভুয়া ফটো কার্ড বানানো, এই পক্ষকে গালাগালি করা, নানান অশ্লীল ফটো কার্ড বানানো, ইভেন জামাতপন্থী বা জামাত এনসিপিকে সমর্থন করে এরকম নারী যারা আছে, ধরেন মনামি কথাই যদি আমরা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার নামে অসংখ্য ভুয়া ফটো কার্ড, অশ্লীল ফটো কার্ড বানানো, ছড়ানো, জুমা, যে রাফিয়া, এ ধরনের আরও যারা আছে, মার্দিয়া মমতাজ বা মিতু, এরকম দেখবেন জামাতের আমিরের অসংখ্য নগ্ন ছবি টবি বানিয়ে, এরকম ফটো কার্ড বানিয়ে, ভুয়া বক্তব্য বানিয়ে ছড়ানো হয়েছে। এবং শুধু যে অনলাইনে হচ্ছে তা না, নির্বাচনের আগেও আপনি দেখবেন যে জামাতের নারী কর্মীদের উপরে ধরনের অ্যাটাক হয়েছে, সরাসরি ফিজিক্যাল অ্যাটাক হয়েছে, অ্যাসাল্ট করেছে। ইভেন কেউ শুধু অনলাইনে তো ছোটোখাটো অপরিচিত মানুষরা বলে, সরাসরি টকশোতে অনেক সময় দেখা যাচ্ছে পরিচিত মানুষজনরাই গালাগালি করছে, বড় নেতৃস্থানীয় লোকেরাই করছে। তো আপনি তো জামাতও করছে, হ্যাঁ, না আমি সবার কথাই বলছি, কিন্তু কারা করছে এটাতে আপনি জামাত করছে এটা বলতে পারেন না। জামাত বিএনপি দুই দল থেকেই করছে, বরং বিএনপি বা ছাত্র দলের পোস্টেড নেতারা যে পরিমাণে করে, এইটা আপনি জামাতের পোস্টেড নেতাদের মধ্যে পাবেন না। অনলাইনে অনেকে হয়তো করে, এটা আমি অস্বীকার করছি না। তো এটা রেজাউল করিম রনি এখানে এই যে অস্থিতিশীলতার যে ব্যাখ্যাটা উনি বলছিলেন যে পলিটিক্স অফ হিউমিলিয়েশন থেকে এখানে একটা রিয়াকশন হচ্ছে, রিয়াকশন থেকে ভায়োলেন্সটা হচ্ছে। তার মানে হচ্ছে যে বিএনপিকে হিউমিলিয়েট করা হচ্ছে, তারপর বিএনপি রিয়াক্ট করছে এবং রিয়াকশন থেকে তারা ভায়োলেন্স করছে। এবং উনি বলছেন এই জন্য মায়ের দিতে গিয়ে মায়ের খেয়ে চলে আসতেছে। তার মানে হচ্ছে যে ভায়োলেন্সটা আসলে সরকারের পক্ষ থেকে করা হচ্ছে এবং এটার একটা যৌক্তিক ব্যাখ্যা তারা দাঁড় করানোর চেষ্টা করছেন যে হিউমিলিয়েশনের কারণে তারা রিয়াকশনটা দেখাচ্ছেন। এবং একটা কেস হচ্ছে জাইমা রহমানের কেসটা। জাইমা রহমানের কেসটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছিল যে একজনের ফেসবুকে ধরনের একটা পোস্ট গেছে, পরবর্তীতে দেখা গেল যে এটা একটা ভুয়া ছবি বা ভুয়া আইডি থেকে স্ক্রিনশট নিয়ে বা কিছু করেছে। তো এরকম ভুয়া ফটো কার্ড ছড়িয়ে এটাকে নিয়ে একটা তুমুল কাণ্ডকীর্তি করা হলো, থানার ভিতর গিয়ে হামলা করা হলো এবং পরবর্তীতে যখন এটা প্রমাণিত হলো যে এটা একটা ভুয়া ফটো কার্ড ছিল, তারপরেও তারা এই ফটো কার্ড শেয়ার করে যাচ্ছেন। তার মানে হচ্ছে তারা আসলে এমন হওয়া অস্বাভাবিক না, তাদের মধ্যেই কি এই ভুয়া ফটো কার্ড তৈরি করে একটা কৃত্রিম অস্থিতিশীলতা তৈরি করতে চেয়েছে। এটা হতে পারে। আবার ধরেন পতিত যে ফেসিবাদী শক্তি আছে তারা হচ্ছে বিএনপি বা জামাত দুই পক্ষের হয়ে নানান জায়গায় এরকম ভুয়া ফটো কার্ড তৈরি করা বা একটা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করতে পারে আমার কাছে মনে হয়। তো এইটা খুব এই কনসার্নিং যে যদি এটা হয় যে তারা হিউমিলিয়েট করছে বা গালাগালি করছে, এটার প্রতি উত্তরে গিয়ে আমি অ্যারেস্ট করছি, সাংবাদিককে অ্যারেস্ট করে ফেলছি বা নানান জায়গায় থ্রেট করছি অথবা সাইবার আইন নিয়ে আসতেছি, এটা করে আমি ভায়োলেন্স করছি স্টেট থেকে, তাহলে এটা কিন্তু আওয়ামী যে কাঠামো রাজনীতি সেই কাঠামোর দিকে নিয়ে যাবে। যে আমি প্রতিপক্ষকে আঘাতও করছি, ভায়োলেন্সও করছি, তারপর বলছি এই ভায়োলেন্সের জন্য আসলে সেই দায়ী, কারণ সেই তো আমাকে উস্কানিটা দিয়েছে, তার কারণে আমি রিয়াকশনটা দেখিয়েছি। এটা রাজনীতির যে আওয়ামী কাঠামো সেদিকে নিয়ে যাবে বলে আমি মনে করি। এছাড়া আমি মনে করি যে এগুলো রাজনৈতিক রেটরিক হিসেবে যদি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা বলে থাকেন, এটা ওভাবেই আমাদের দেখা উচিত। ধন্যবাদ রেজাউল করিম রনি। সেটা হচ্ছে যে আমরা সংসদে দেখি মাঝে মাঝে মানে এমপিরা অনেক সময় এমন কিছু বক্তব্য দিচ্ছেন যেটা আসলে ওই অবস্থা, তাদের অবস্থান থেকে এইসব বক্তব্য যায় না, মিথ্যা তথ্য দিচ্ছেন, অসত্য তথ্য দিচ্ছেন। এবং আরেকটা জিনিস হচ্ছে জামাত ইসলামীর এক এমপি জামাত ইলেকশনের বলছিল আমরা সরকার থেকে কোনো রকম সুবিধা নেব না, এমপি হয় এখন ওয়াশিং মেশিনও চাই, অনেক কিছু। এই যে চেঞ্জের কারণটা কি? এটি তো আমাদের রাজনীতি। চেঞ্জের কারণটা কি আমি একটু রেসপন্স করি। অনলাইনে আপনার হাজার হাজার আপনার ফেক পেজ খোলা, লক্ষ লক্ষ ভুয়া বট আইডি খোলা এবং প্রোপাগান্ডা চালানোর যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের প্রচেষ্টা, সেখানে বিএনপির অ্যাক্টিভিস্টদের প্রতিরোধ হইল সমুদ্রের বুকে এক বদনা পানির মতো বিএনপির যেগুলো করা হয়। এবং তো সেইখানে এক বদনা পানি এখন আপনার এই যে হ্যাঁ তাহলে বিএনপিও করে জামাতও করে বইলে শুরু, এই কালচারটা শুরু করছে কে? এই কালচারটা যে শুরু করছে দায় তাকে নিতে হবে। আমি এখানে উদাহরণ তো হিসাবে দিলাম যে আপনি আমাকে গালাগালি করছেন, আপনি যখন 100 গুণ স্পিডে গালাগালি করবেন, আমি 10 গুণ স্পিডে যখন মানে প্রতি উত্তর দিচ্ছি, দেওয়া যখন পারছি না, বাকি সময়টা ভায়োলেন্সের দিকে চলে যাচ্ছে। এবং ভায়োলেন্সের জন্য যাচ্ছে কি সরকার? এখানে যে মিসরিপ্রেজেন্ট করা হলো আমার বক্তব্য, আমি তো একবারও বলি না যে সরকার ভায়োলেন্স, একটা বিরাট সংগঠন আছে, সংগঠনের নাম হলো বিএনপি, তার
লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, তারা কি চায় বসে বসে তাকায় তাকায় দেখবে? আপনি যখন জাইমা রহমানকে এই যে আনোয়ার টিভি নামে যে পেজটা চালায় যে ছেলেটা, গতকালকেও তো অকথ্য ভাষায় গালাগালি করে জাইমা রহমানকে, যেমন খেলার ছবিটা দিয়ে, হ্যাঁ, অকথ্য ভাষায় ইয়ে করে তাকে তো পরে বের করা হয়েছে আপনার ইয়ে করে, এই যে যারা এখানে সাংবাদিকতা করে ফ্যাক্ট চেক করে তো বের করা হয়েছে। তো কই এই ছেলেটা কে? একটা পেজ চালায় যে আনোয়ার টিভির নামে তো অসংখ্য পেজ, মানে জামাত ইসলামী সমর্থিত? শিবির সমর্থন করে, হ্যাঁ। তো আপনি এবং তার পুরা আইডি টেডিতে সব প্রোপাগান্ডা ইলেকশন থেকে সেগুলো চালাচ্ছে। তো আনোয়ার টিভির নামে পেজ আবার একটা না, আনোয়ার টিভি একই নকশা একই ডাইস নকল করে শত শত পেজ আপনার, হ্যাঁ। তো আপনার এখন তাহলে এই যে পুরো কাঠামোটা এবং এই কালচারটা, ডিফেমের কালচারটা লিড দেয় হলো জামাতে ইসলাম। ফলে যে লিড দিচ্ছে আর যে প্রতিরোধ করছে এটা তো একই রকম, যে আপনি ইসরায়েল গুলি করছে আর আপনি ঢিল ছুটছেন, আপনি প্যালেস্টাইনের লোকজনকে বলছেন সন্ত্রাসী। এবং এখন এটাকে যখন রাজনৈতিক প্রতিরোধের কথা তখন বলছে সরকার ব্যবহার করে আওয়ামী কাঠামোর দিকে নিয়ে যাবে, এই যে কথায় কথায় আওয়ামী কাঠামোর দিকে নিয়ে যাবে এটা বলে তারপরে সকাল বিকাল বিপ্লব নামায় আনা, যেটা হ্যাঁ ডেফিনেটলি এটা গণঅভ্যুত্থান, কোনো বিপ্লব ছিল না 24-এ। এবং কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে জামাতের নেতৃত্বে কোনো বিপ্লব গণঅভ্যুত্থান কিছুই হবে না। কেন হবে না? ওই যে ট্রাস্টের একটা ব্যাপার আছে, ন্যাশনাল মেমোরিতে এই দলটাকে মানুষ ট্রাস্ট করে না। কারণ এই ট্রাস্ট করবে বলে যে আপনি বলে সংসদে তারা বললো যে সততার এক পরাকাষ্ঠা দেখাবে তারা, তাই না? প্লট নিবে না, কিচ্ছু নিবে না, তারপরে তাদের এক সহযোগী এমপিকে দিয়ে, যে আবার গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ফেজ আমাদের, তাকে দিয়ে গাড়ি চাওয়ানো হইল। তারপরে পৌরসভা পরিষদে তাদের জন্য রুম বরাদ্দ, অলরেডি 6 লাখ টাকা করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তাদের এখানে রুম। যদিও এমপিদের অফিসে যদি আপনার পৌরসভার অফিসে এমপিরা যায় যদি বসে, সেখানে পৌরসভা কতখানি স্বাধীনভাবে ফাংশন করবে সেটা তো বোঝাই যাচ্ছে। তো সেইটা চাওয়াটাই অযৌক্তিক ছিল, এগুলো চাওয়া। এবং এই যে আপনি এখন যেটা সংসদে হাসাহাসি হচ্ছে, ওয়াশিং মেশিন, পর্দা টর্দা নিয়ে এগুলো। তারপরে আবার হইলো যে এখানে আকবর ভাই যেটা বললেন যে সংসদ সদস্য একটা বক্তব্য দিচ্ছেন যে হ্যাঁ মুক্তিযোদ্ধা, এবং মানে মুক্তিযুদ্ধের এখানে দেখেন কাঠামোটা বুঝতে হবে। এখানে 71-এর সাথে আওয়ামী লীগের যেরকম সম্পর্ক নেই, নাকে তেল দিয়ে ঘুমা বইলা যেরকম শেখ মুজিব চলে গেছিল পাকিস্তানের কারাগারে, 24-এর সাথেও জামাতের এরকম সম্পর্ক নেই। এখানে স্বাভাবিকভাবে সাধারণভাবে সমস্ত মানুষ নেমে আসছে, বিএনপি, জামাত, এনসিপি, তখন তো এনসিপি হয় না, সাধারণ মানুষ হিসেবে নেই, মানে ইন্ডিভিজুয়াল না, জামাত হিসাবে, জামাতের নেতৃত্বে বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থান হয়নি। তখন তো জামাত সাংগঠনিকভাবে নিষিদ্ধ ছিল। সেটা নিষিদ্ধ থাকার কারণেও না, এটা বিএনপি নেতৃত্ব হয়নি গণঅভ্যুত্থান, এটা হয়েছে সর্বদলীয় এবং নির্দলীয় ব্যানার। ওই যে আকবরদুল্লাহ মাস আপরাইজিং, মাস আপরাইজিং এটাই হয়, মাস আপরাইজিং। এবং মাস আপরাইজিং এর মধ্যে কোনো রাজনৈতিক এজেন্ডা থাকে না, একটা পরিবর্তনের অ্যাবস্ট্রাক্ট আকাঙ্ক্ষা থাকে। সেই পরিবর্তন হওয়ার পরে এইবার 71-কে হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করছে, তারাই 18 মাসে 24-কে সে ব্যবহার করে। 24-কে কেন্দ্র করে এখানে একটা ডিভিশন আমরা দেখতে পেলাম, বিএনপি 24-এর গাদ্দার, নির্বাচন চাইলে জুলাই গাদ্দার, সংস্কারের আগে নির্বাচন চাওয়া মানে জুলাই বিরোধী, শহীদের রক্তের, এমন কোনো রেটরিক্স নাই। যেটা হাসিনার কাঠামো কোনটা, নির্বাচনবিহীন ক্ষমতা, সেটা তো তারা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, সমস্ত রকম প্রচেষ্টা তারা রাখছিল, সেটা জনগণ ব্যর্থ করে দিয়েছে। তো ফলে এইখানে রাজনীতির ক্ষেত্রে দেখেন, আমি বলতেছি না যে আমাদের সমস্ত ব্যক্তি অসৎ, দুর্নীতিবাজ, ব্যক্তি অসৎ না, এই মিথ্যা কথা বলা যাবে না। যেটা হচ্ছে তাদের মোরালিটিটা হলো যে এইটা একটা মোরালিটি উইদাউট প্রিন্সিপাল। যেমন ধরেন আমি ছলে বলে কৌশলে এই অফিসে চাকরিটা নিলাম অবৈধভাবে, এইবার আমি সকালবেলা অন টাইম ডিউটিতে আসি, কাজ করি খুব আন্তরিকতার সহিত, যাই আমি খুবই টাইমলি, হ্যাঁ। একইভাবে আমি ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু ওযু আমার ঠিক নেই। ইবাদত যেরকম হবে না, জামাতের মোরালিটির চর্চাটাও এরকম। এই কারণেই যে আপনি যেটা অসঙ্গতি, সে মুখে বইলা ফেলে আবেগে যে কিছুই লাগবে না আমার, সে চলবে কেমনে, কিছু লাগবে না। তার তো নিজের ডিউটির কারণে রাষ্ট্র তো গাড়ি বরাদ্দ করে, তার তো ওই সইগিরি, ওই সাধুগুরি দেখানো দরকার না, যেটা সে এফোর্ড করতে পারবে না। বলার দরকার কি এগুলো? হ্যাঁ, আপনি দুর্নীতি কমাবেন, কমাবেন, কিন্তু আপনার যে কাঠামোগত যে সমস্যাটা, এই জন্য আপনার মেন্ডেল নামে একজন বিখ্যাত ফিলোসফার, সে বলছে ইট ইজ নট এনাফ টু স্পিক দ্য ট্রুথ, ওয়ান মাস্ট বি ইন ট্রুথ। শুধু ভালো ভালো কথা বলবেন, হ্যাঁ, বড় বড় জজবা সারবেন, হ্যাঁ, সত্যের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, এইসব কথা বলবেন, এটা না। প্র্যাকটিক্যালি ট্রুথফুল জীবনযাপন করাটা ইম্পর্টেন্ট, শুধু সত্য বয়ান ছাড়াটা জরুরি না। তো ফলে বয়ানে অনেক কিছু বলা যায়। এখন আপনি বয়ানে জানলেন, কিন্তু বিএনপি যখন এটা কইরা ফেললো প্র্যাকটিক্যালি, তখন তো আপনার বিপদ হয়ে গেল, তখন তো আপনার সংসদে এটা দাবি তুলতে হচ্ছে। তাহলে জনগণ আপনার সম্পর্কে ভুল বার্তা পাচ্ছে। তো ফলে আপনি যেটা করতে পারবেন না, যেটা এফোর্ড করতে পারবেন না, সেটা তো আপনার বলার দরকার নেই। এতে করে হয় কি, হ্যাঁ, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে যে দলগুলো আছে, জামাত, বিএনপি, এদের 100% বিরোধিতার জায়গা হয়তো নাই। কারণ এখানে একটা দেশ পুনর্গঠন প্রকল্প আছে, এবং 24-এর একটা জায়গা আছে, এবং 15 বছরের নির্যাতনের স্মৃতি, আকবর যেটা বললেন যে পুরানা বন্ধু দীর্ঘ সময়ের তারা। ফলে সমস্ত বিষয়ে আপনি 100% বিরোধিতার জায়গা পাবেন না। ফলে এই বিরোধিতার জায়গাটা না থাকার কারণে আপনি বিএনপি খারাপ, আপনি ভালো, হ্যাঁ, এবং আপনি